শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজ আমরা কথা বলবো প্রস্টেট ক্যান্সার নিয়ে। সেপ্টেম্বর মাস প্রস্টেট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার এম এ সালাম, সাবেক চেয়ারম্যান ইউরো অনকোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আরও রয়েছেন ডাক্তার মুস্তাক ইবনে আইয়ুব, গবেষক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠাতা জ্যান প্যাথ। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা প্রথমে অধ্যাপক সালামকে দিয়ে শুরু করতে চাই, কারণ আপনি প্রস্টেট ক্যান্সারের বা এই জাতীয় ইউরো অনকোলজিতে বাংলাদেশের প্রতিকৃত, আপনার দ্বারা প্রথম শুরু হয় এইসব চিন্তাভাবনা। কারণ আমি যখন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ছিলাম তখনও আমি আপনাকে প্রথম আপনি তখন খুব সম্ভবত সহকারী অধ্যাপক ছিলেন, আমি তখন রেজিস্ট্রার ছিলাম। তো তখন আপনার একটা এই পিএসএ এগুলো নিয়ে আপনার কথাবার্তা বক্তৃতা শুনে আমি খুব মুগ্ধ হয়েছিলাম। এটা অনেক আগের কথা, আচ্ছা, সেটা মেবি 93, 94 জি স্যার। ওই সময়টাতে আমি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে 93-তে আমি রেজিস্টার ছিলাম। গুড, আপনার এখনো মনে আছে। জি স্যার, মানে ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। স্যার, আপনি একটু আমাকে বলবেন যে প্রস্টেট ক্যান্সারটা আসলে আমাদের দেশের জন্য কেন গুরুত্বপূর্ণ এবং এটার পরিসংখ্যানগুলো কীরকম এবং পিএসের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা, থাকলে কি? তথ্য ওইভাবে না বললেও, সরাসরি না বললেও আপনাকে বলতে পারি এটা বাংলাদেশ একটা জনবহুল দেশ। এখানে পুরুষদের সংখ্যা প্রায় অর্ধেক, 20 কোটি লোকের কাছাকাছি আমাদের মানুষ। তার মধ্যে পুরুষ মানুষ যদি অর্ধেক হয় এবং সিনিয়র সিটিজেন অ্যাবাউট 1/3 যদি হয়, তাহলে আপনি কল্পনা করেন, মনে মনে ক্যালকুলেট করে দেখেন যে সিনিয়র সিটিজেনদেরই সাধারণত এই প্রস্টেট ক্যান্সার হয়ে থাকে। তো তাদের সংখ্যা কত হতে পারে? এবং প্রস্টেট ক্যান্সার আমরা এত হয়তো আমরা দেখি না, কিন্তু অসুখটা আছে, দে সাফার ইন সাইলেন্স। এবং আমি তো বলি এটা পারিবারিক ব্যাধি। এভরি ফ্যামিলি হ্যাজ গট, কিংবা প্রতিটা ফ্যামিলিতে সিনিয়র সিটিজেন কিংবা বয়স্ক পুরুষ মানুষ আছেন, বাবা, চাচা, দাদা, মামা, এদের প্রত্যেকেই কিন্তু প্রস্টেট ক্যান্সারের সাফার করার কিংবা ভোগার হয়তো সম্ভাবনা আছে, কারণ প্রস্টেট ক্যান্সার একটি নীরব ঘাতক। পাশের দেশ ইন্ডিয়াতে কয়েকটা স্টাডি হয়েছিল, সেটি কলকাতা, মুম্বাই এবং দিল্লি, সবগুলোতেই দেখা যায় যে দিস ইজ দ্য সেকেন্ড মোস্ট কমনেস্ট ক্যান্সার। মেবি আমাদের দেশেও তাই হবে, এবং সম্ভবত আর একটু কেয়ারফুলি স্টাডি যদি করা যায়, এপিডেমিওলজিক্যাল সার্ভে যদি করা যায়, পসিবলি দিস উইল বি দ্য মোস্ট প্রিভ্যালেন্ট ক্যান্সার, অথবা সবচেয়ে বেশি প্রাদুর্ভাব এই প্রস্টেট ক্যান্সার। যেহেতু এটা নীরব ঘাতক, কেউ বুঝতেই পারে না যে তার এই অসুখটা আছে। সবাই পিএসএ নিয়ে কথা বলে, সাধারণ মানুষের মধ্যে পিএসএ শব্দটা অনেক জনপ্রিয়। পিএসএর সাথে আসলে প্রস্টেট ক্যান্সারের কোনো সম্পর্ক আছে কি না? খুবই সম্পর্ক আছে, কারণ পিএসএ বাড়লে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। পিএসএর একটা নর্মাল মাত্রা আছে, কিন্তু সত্যি সত্যি নর্মাল মাত্রাটা খুব সংজ্ঞায়িত করা খুবই কঠিন। আমরা সাধারণভাবে বলতে পারি যে পিএসএ 4 ন্যানোগ্রাম পার মিলস যদি হয়, তাহলে প্রস্টেট এইটা নর্মালের কাছাকাছি। কিন্তু প্রায় 20 থেকে 30% কিংবা আরও বেশি মানুষ আছে যাদের প্রস্টেট ক্যান্সার নর্মাল, কিন্তু তাদের প্রস্টেট ক্যান্সার থাকতে পারে। তার কারণ হলো যে কিছু কিছু ক্যান্সার আছে যারা পিএসএ সিক্রিট করে না, যেমন নিউরোএন্ডোক্রাইন টিউমার, অথবা খুব হাই রিস্ক প্রস্টেট ক্যান্সার যেগুলো, সেগুলো পিএসএ নাও বাড়তে পারে। তার মানে পিএসএ বাড়লেই যে প্রস্টেট ক্যান্সার হবে এমনও না। তার কারণ পিএসএর অনেক অসুখ আছে যেগুলোতে পিএসএ বাড়তে পারে, যেমন প্রদাহজনিত কারণ, বিপিএইচ, এগুলোতেও বাড়ে। কেউ যদি প্রস্টেট ম্যানিপুলেট করে তাহলে সেটাও হতে পারে, সেটাও একটা কারণ হতে পারে। প্রস্টেট ক্যান্সারের বাড়ার কোনো সুনির্দিষ্ট কারণ কি আমরা জানি? প্রস্টেট ক্যান্সারে যে পিএসএ বাড়ে তার কারণটা হলো, প্রস্টেট ক্যান্সার যখন ডেভেলপ করে, এটা অল্প থেকেই ডেভেলপ করে, হয়তো বা কয়েকটা সেল কিংবা একটা সেলেই প্রথমে চেঞ্জটা শুরু হয়, তারপর আস্তে আস্তে বিস্তৃতি লাভ করে। তো এখন যখন যথেষ্ট পরিমাণে বিস্তৃতি লাভ করে, তখন পিএসএ যেটা ইন্ট্রাসেলুলার একটা হরমোন লাইক সাবস্টেন্স, এটা তখন প্রচুর পরিমাণে সার্কুলেশনে আসে। তো সার্কুলেশনে আসলে তখন আমরা এর উপস্থিতিটা টের পাই পিএসএ টেস্ট করে। এটাই হলো মূল কারণ।
আমরা ডক্টর মুস্তাক আপনার কাছে একটু আসতে চাই যে আমরা আসলে কারণ খুঁজতে চাই যে কোনো কিছু ঘটলে, যে প্রস্টেট ক্যান্সার হচ্ছে স্যার কিছু কিছু কারণের কথা বললেন, আবার এর মধ্যে অনেকগুলো কারণ আছে, একটা কথা বললেন পরিবারের মধ্যে হতে পারে। হ্যাঁ, এই বিষয়টা কি আসলে? আমি যেমন জানি যে অনেক কিছু মানে পাশাপাশি সমস্যা আছে যেগুলোকে আমরা মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর বলি, যেমন অনিয়মিত জীবনযাপন, ধূমপান, স্থূলতা ইত্যাদি অনেক কিছু আছে। কিন্তু এছাড়া যে স্যার যেটা বলেন পরিবারের মধ্যে থাকতে পারে, অর্থ কি? জি, অনেক ধন্যবাদ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আসলে, যে আমাদের যে কোনো পরিবারে যেহেতু পুরুষ আছে এবং সেখানে বয়স্ক পুরুষ আছে, বয়স একটা তো ফ্যাক্টর, যে বয়স যত বাড়তে থাকবে ক্যান্সার হওয়ার ঝুঁকি তত বাড়বে। সুতরাং আমাদের যে কোনো পরিবারে একজন বয়স্ক বাবা বা দাদা, তাদের ভেতরে হয়তো এটা থাকতে পারে। কিন্তু এটা আসলে পারিবারিকভাবে অন্যদের ভেতরেও আছে কিনা, অর্থাৎ আমার দাদার আছে বা আমার বাবার আছে, কিন্তু তার বাবারও ছিল কিনা, তার দাদারও ছিল কিনা, অথবা পরিবারের যদি আমার ভাই থাকে তাদের ভেতরে, অর্থাৎ অন্যান্য পুরুষ সদস্যের ভেতরেও আছে কিনা। এবং বিশেষ করে ক্যান্সার যেটা বলছি, যে আমরা যখন বয়স্ক হই তখন যে কারো যে কোনো রকমের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি, কিন্তু পরিবারের তুলনামূলকভাবে ইয়াং সদস্য যারা, তরুণ সদস্য যারা, পুরুষ যারা, তাদের ক্ষেত্রেও প্রোস্টেট ক্যান্সার হলো কিনা, এই তথ্যগুলো যদি আমরা মিলাই তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এটি কোনো হেরিডিটারি বা বংশগত কোনো একটা ঝুঁকি এখানে আলাদা করে তৈরি হয়েছে কিনা। ক্যান্সার মূলত আমরা শেষ পর্যন্ত বলি যে এটা এক ধরনের জেনেটিক ডিজিজ। আমরা যেসব পরিবর্তন অন্যভাবে দেখছি, স্যার যেটা বললেন বা আপনি জিজ্ঞেস করছেন যে পিএসএ যখন বেড়ে যাচ্ছে, অন্যান্য বায়োকেমিক্যাল মার্কারগুলো বেড়ে যাচ্ছে, আমরা যখন টিস্যু টেস্ট করব তখনও দেখব যে কিছু মার্কার বেড়েছে, কিন্তু তার পেছনে কিন্তু ভূমিকা রাখছে তার ডিএনএর ভেতরের যেই অপ্রত্যাশিত যে পরিবর্তন, সেগুলো। তাহলে এই যে ডিএনএর অ্যানোমালি যেটা আমাদের ভেতরে আছে, সেটাই কিন্তু ক্যান্সারের মূল কারণ হিসেবে শেষ পর্যন্ত আমরা পরিগণিত করতে পারি। সাধারণ মানুষ তো ধরেন ডিএনএ বুঝবে না। হ্যাঁ, তো ডিএনএটাকে বা এই বিষয়গুলোকে আরও সহজ করার জন্য যদি ডিএনএ, যেটা আমি বুঝে থাকি আপনার কথা, যে মানুষের শরীরে অসংখ্য কোষ দিয়ে তৈরি, এই কোষের ভিতরে একটা কেন্দ্র থাকে, ওইটার নাম আমরা বলি নিউক্লিয়াস। তার ভিতরে থাকে এইসব বিশেষ করে আমাদের ক্রোমোজোমগুলো থাকে, তার ভিতরেই তো ডিএনএ থাকে। সেটাই। কিন্তু একটা প্রশ্ন মানুষ প্রায় করে, জিন, আপনি যে সমস্ত কথা বলতে যাচ্ছেন, এই বিষয়টা সহজ যদি একটু বলতেন তাহলে। আচ্ছা, ধন্যবাদ অনেক। আসলে কিছু শব্দ তো আসলে নতুন চলেই এসেছে। আমি বলছি জেনেটিক ডিজিজ, তার মানে জিন শব্দটার ভিতরে আছে এবং ডিএনএ আছে। তো ওটা এইভাবে বলা যায় যে আমাদের প্রত্যেকের শরীর কিন্তু অসংখ্য কোষ দিয়ে তৈরি হয়েছে, এবং বলা হয়ে থাকে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে প্রায় 38 ট্রিলিয়ন কোষ আছে, যেটা হয়তো সংখ্যা শূন্য বসালে অনেক লম্বা শূন্য হয়ে যাবে। তো এই যে 38 ট্রিলিয়ন কোষ, এর প্রত্যেকটা কোষকেই আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে দেখব তার ছোট ছোট অনেক অংশ আছে। তার মধ্যে নিউক্লিয়াস তার মধ্যে একটা, আরও অনেক নাম বলা যেতে পারে, গলজি বডি আছে, মাইটোকন্ড্রিয়া আছে, অনেক কিছু। তো এই প্রত্যেকটা জিনিস মিলিয়েই কিন্তু একটা পূর্ণাঙ্গ কোষ। এটা একটা বাড়ির মতো আমরা চিন্তা করতে পারি। একটা ঘর বা আমরা যে রুমে বসে আছি, এটাই যদি একটা কোষ চিন্তা করি, তাহলে আমাদের এই চেয়ার টেবিলগুলো একটা অংশ, ক্যামেরা একটা অংশ, দেয়াল একটা অংশ। তো এভাবেই কিন্তু কোষের ভেতরেও নানান অংশ আছে। তার মধ্যে নিউক্লিয়াস যেটা আপনি বললেন, সেটি হচ্ছে একেবারেই সেন্ট্রাল এবং কেন্দ্রিকা বলা হয় কোষের। এর ভেতরেই আমাদের এই যে বংশগতি পদার্থ যেটা, অর্থাৎ আমরা মানুষ হিসেবে কেমন, অন্য প্রাণীগুলো যে তার বৈশিষ্ট্য বজায় রাখছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে, একটা ঘাসের মতোই হচ্ছে, একটা গরুর মতোই থাকছে, এই সব বৈশিষ্ট্য কিন্তু নিয়ন্ত্রণ করে দিচ্ছে এক ধরনের জৈব অণু বা বায়োমলিকুল, সেটা হচ্ছে ডিএনএ। এবং এই ডিএনএটাই এ কারণে বলা হয় বংশগতি পদার্থ, যেটা আমাদের সকল বৈশিষ্ট্যকে ধারণ করছে এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যাচ্ছে। ওটাই আমরা বলছি যে ডিএনএর যে অংশটুকু কোনো না কোনো কাজের সাথে যুক্ত, সেটাকে আমরা বলি জিন। তাহলে জিন কিন্তু এক দিক থেকে তাহলে দাঁড়িয়ে গেল যে আমাদের বংশগতি পদার্থের বা ডিএনএর সেই অংশ যেটা কোনো একটা কাজের সাথে যুক্ত। এই যেহেতু সে কাজ করছে আমাদের বডিতে এবং কাজের তথ্য বহন করছে, সুতরাং এই তথ্যে যদি কোনো একটা অস্বাভাবিকতা তৈরি হয়, যেমন আমি লিখেছি যে তুমি এখান থেকে ঢাকা যাও, ঢাকার পরিবর্তে ওখানে লেখা হয়ে গেল কুমিল্লা, তাহলে সে ঢাকা না গিয়ে সে চলে যাবে কুমিল্লা, একটা তথ্যের ভেতর পরিবর্তন হয়ে গেল। তাহলে আমাদের জীবনের যেই তথ্য, সেটাই কিন্তু আমাদের এই জেনেটিক ইনফরমেশন বা জেনেটিক তথ্য। একদম ঠিক। এই জেনেটিক তথ্যে যখন পরিবর্তন হয়ে যাচ্ছে, তখনই আমরা বলছি জেনেটিক অ্যানোমালি, এবং সেখান থেকে নানান অসুখ বিসুখ হতে পারে, তার মধ্যে ক্যান্সারও একটা, এবং তার মধ্যে প্রোস্টেট ক্যান্সারও কিন্তু একটা। আমরা আরও বিস্তারিত শুনবো। সালাম স্যারের কাছে যেটা প্রশ্ন, যে
একটা রোগী যে প্রস্টেট ক্যান্সার সন্দেহ করতে পারে বা কী ধরনের উপসর্গ থাকলে একটা মানুষ সন্দেহ করবে যে ব্যক্তিগতভাবে যে সেলফ অ্যাওয়ারনেস যেটা যে কারণে আমাদের আজকের অনুষ্ঠান, এটা জানা খুব প্রয়োজন। এটা প্রস্টেট ক্যান্সারকে বলাই হয় নীরব ঘাতক। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা কোনো সিমটম প্রডিউস নাও করতে পারে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোনো অসুবিধা নেই, আমি ভালোই আছি, এই যে কনফিডেন্ট অ্যান্সার, এটা কিন্তু ঠিক নয়। ভেতরে ভেতরে তার হয়তো একটা অসুখ রয়েই গেছে। প্রস্টেট ক্যান্সার ভেতরে ভেতরেই গ্রো করে বেশিরভাগ ক্ষেত্রে, প্রায় 40-50% ক্ষেত্রে এরকমই হয়। লোকাল সিমটম কিছু তৈরি হতে পারে, কারণ প্রস্টেটে ক্যান্সার আছে, অতএব প্রস্টেটের লোকাল সিমটম হতেই পারে। যেমন প্রস্রাবে রক্ত আসতে পারে, বারবার প্রস্রাব কিংবা মূত্রত্যাগ, প্রস্রাব ধারণে অক্ষমতা কিংবা প্রস্রাবে নিয়ন্ত্রণ কিংবা কন্ট্রোল করা অসুবিধা, বারবার প্রস্রাবে যেতেই অনিয়ন্ত্রিতভাবে তার হয়তো কাপড় নষ্ট হয়ে যেতে পারে অথবা বিছানা নষ্ট হয়ে যেতে পারে। এগুলো একটা সমস্যা। আর যদি বিস্তৃত হয় তাহলে সমস্যাগুলো আরেকটু ডিফারেন্ট হয়। হয়তো পেছনে ব্যথা, হয়তো হাড়ের বিভিন্ন জায়গাতে ব্যথা, এমনকি এটাও হতে পারে তার ইন্টারনাল অর্গ্যান যখন এফেক্টেড হয়, সরাসরি যেগুলো এফেক্টেড হয় সেগুলো কিন্তু খুব হাই রিস্ক প্রস্টেট ক্যান্সার। বোনসে যেগুলো যায় সেগুলোও হাই রিস্ক প্রস্টেট ক্যান্সার। তো অন্য অন্য অর্গ্যানে যদি এফেক্টেড হয়, যেমন কাশি নিয়ে আসতে পারে, কাশির সঙ্গে রক্ত আসতে পারে। স্যার আপনি এই যে একটা টার্ম ইউজ করলেন হাই রিস্ক, সাধারণত আমরা দেখি ক্যান্সারের ক্ষেত্রে হাই রিস্ক শব্দটা খুব বেশি ইউজ করা হয় না বিভিন্ন জায়গাতে, কিছু কিছু জায়গাতে আমরা ইউজ করি। হাই রিস্ক শব্দটা কেন ইউজ করলেন এখানে? প্রস্টেট ক্যান্সারে হাই রিস্ক ব্যবহার করা খুবই দরকার। রিস্ক স্ট্র্যাটিফিকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। তার কারণ আমরা লক্ষ্য করে দেখেছি যে সব প্রস্টেট ক্যান্সারের চিকিৎসার দরকার নেই। লো রিস্ক প্রস্টেট ক্যান্সার যেগুলো আছে সেগুলোকে আমরা কোনো চিকিৎসা না দিয়ে শুধুমাত্র তাদেরকে অ্যাক্টিভ সার্ভিলেন্সে আমরা রাখতে পারি। এখন অ্যাক্টিভ সার্ভিলেন্সটা কী? অ্যাক্টিভ সার্ভিলেন্স হলো এমন একটা পদ্ধতি যে তিনি প্রস্টেট ক্যান্সারে সাফার করছেন, কিন্তু এই প্রস্টেট ক্যান্সারটা তার জন্য ক্ষতিকারক নয়, তার কোনো সিমটমও নেই, তার কোনো অসুবিধাও নেই, তার কোনো অস্বস্তিও নেই, কিন্তু সম্ভাবনা আছে যে এই ক্যান্সারটা বাড়তে পারে, এর রিস্ক স্ট্র্যাটিফিকেশন গ্রেডটা আরেকটু বাড়তে পারে, অথবা লোকাল এক্সটেনশন হতে পারে, স্টেজ মাইগ্রেশন এবং গ্রেড মাইগ্রেশন আমাদের ভাষায় আমরা বলি। তো এগুলো হতে পারে। এই জন্য তাদেরকে একটা পিরিয়ডিক্যাল চেক আপের মধ্যে আমরা রাখি, এভরি 3 মান্থ আমরা রাখি। এই প্রোটোকলটা এটা হলো লো গ্রেডের, লো রিস্কের জন্য বলেন। হ্যাঁ, লো রিস্ক। আমরা বললাম যে তার মানে লো রিস্ক মানে তার মানে এটা ইন্টারমিডিয়েট হাই রিস্ক থাকলো। কিন্তু এই যে বিষয় ওখানে যাওয়ার আগে এই যে বিষয়টা আমরা বলছি কিসের ভিত্তিতে বলছি? এটা যদি আমরা আরেকটু স্ট্র্যাটিফিকেশন করতে চাই তাহলে যে আলোচনা কোন কোন জিনিসটা মানে সংক্ষিপ্তভাবে যদি বলেন, যে আলোচনা হচ্ছিল সেটা হলো জেনেটিক টেস্ট। এই জেনেটিক টেস্ট এখানে যদি আমরা করি, যেমন অঙ্কোটাইপ ডিএক্স এবং ডিসাইফার টেস্ট, এই দুটো টেস্ট যদি আমরা করি, এটা কিন্তু মলিকুলার ল্যাবে হবে। এটার জন্য আরটিপিসিআরে হবে না, হয়তোবা এটা এনজিএস সিস্টেমে করতে হবে। সেই সুবিধাটা আমাদের এখানে খুব সীমিত, এটা বাড়ানো দরকার। তো এটা যদি আমরা করি, যদি দেখা যায় এই দুইটা টেস্ট যদি অ্যাবনর্মাল হয়, তাহলে ওকে আর অবজারভেশন কিংবা অ্যাক্টিভ সার্ভিলেন্সে রাখা যাবে না, তাকে ট্রিটমেন্টে নিয়ে যেতে হবে। মানে পজিটিভ কেসেস উইল বি কনভার্টেড ইনটু এ হাই রিস্ক পেশেন্ট। ইন্টারমিডিয়েট রিস্ক পেশেন্টগুলো সাধারণত খুব সহজেই ম্যানেজ করা যায়, সেটার ম্যানেজমেন্ট খুব সহজ। যদি অর্গান কনফাইন্ড হয় তাহলে হয় তার চিকিৎসা রেডিক্যাল প্রস্টেটেক্টমি, অথবা এই যে কথাটা বললেন, সাধারণ মানুষ তো অর্গান কনফাইন্ড বুঝবে না আসলে অর্গান কনফাইন্ড সীমিতভাবে যদি প্রস্টেটের মধ্যে, আমি খুবই দুঃখিত যে মাঝে মাঝে ইংরেজি শব্দগুলো এসে যায়, এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমাদের এই অভ্যাসটাই করা দরকার। বাংলাতে কথা বলা, সম্পূর্ণভাবেই বাংলাতে কথা বলা দরকার। সম্প্রতি একটা বাংলা বই এডিট করতে যেয়ে আমার এটা মনে হয়েছে যে বাংলা ভাষা অত্যন্ত শক্তিশালী ভাষা, যদি এটা লেখা যায় তাহলে এটা ভালোই হয়। তো যাই হোক, ফিরে আসি যে অর্গান কনফাইন্ড প্রস্টেট ক্যান্সার হলো সেই ক্যান্সার যে ক্যান্সারটা, প্রস্টেট ক্যান্সারটা অর্গানের মধ্যেই, মানে প্রস্টেটের ভিতরেই থাকবে, বাইরে যাবে না, বাইরে নাই।
তো এইরকম অবস্থায় আমরা একটা লোকাল ট্রিটমেন্ট করলেই কিন্তু এটা ঠিক হয়ে যায়। হয় অপারেশন করে প্রস্টেটটা আমরা বের করে ফেললাম, অথবা প্রস্টেটটাকে রেডিয়েশন দিয়ে আমরা ইনঅ্যাক্টিভ করে দিলাম। ওইটাও লোকাল Prostate ট্রিটমেন্ট cancer বলতে গুলো। একই কথাই বোঝাচ্ছে যে ওই Local অর্গানটাকে সরিয়ে ফেলা, মানে প্রস্টেটটাকে সরিয়ে ফেলা, অথবা অথবা প্রস্টেটটাকে কিছু দিয়ে রেডিয়েশন দিয়ে এটাকে ধ্বংস করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, অথবা এখন ক্যান্সারটাকে ধ্বংস করা। এখন ফোকাল থেরাপিও এসছে, বিভিন্ন রকম ফোকাল থেরাপি আছে, যেমন রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, মাইক্রোওয়েভ অ্যাবলেশন, তারপরে হাইপোথার্মিয়া, দেন আল্ট্রাসাউন্ড, হাইপারথার্মিয়া আছে, হাই ফোকাস আল্ট্রাসাউন্ড থেরাপি। এই একটা জিনিসগুলো একটা আস্তে হলো আস্তে ইয়ে, কিন্তু আরেকটা বেশ হাইপারও পপুলার আছে, হচ্ছে। হাইপারও আছে। লোকাল ক্যান্সার অথবা লোকালি ট্রিট করব, সিস্টেমিক ট্রিটমেন্টে আমার যাওয়ার প্রয়োজন নেই, কারণ সিস্টেমিক ট্রিটমেন্টে অনেক অসুবিধা। অনেক অসুবিধা, এক্স্যাক্টলি স্যার, আপনার সাথে আমি একমত। যদি মেটাস্টেটিক হয়ে যায়, তখন আমরা লোকাল ট্রিটমেন্টে আমরা যেটা কিওর করতে পারছি যে সমস্ত প্রস্টেট ক্যান্সার, এই অপরচুনিটিসটা যেন আমরা পাই। যদি আমরা প্রস্টেট ক্যান্সারটি কিওর করতে পারি, এর চেয়ে ভালো কিছু তো হতে পারে না। তা তো বটেই স্যার। কিন্তু যদি প্রস্টেট ক্যান্সারটা যখন আমরা নির্ণয় করলাম, তখনই যদি দেখি আমরা যে এটা অলরেডি আপনি স্যার এই যে আরেকটি শব্দ ইউজ করলেন, প্রস্টেট ক্যান্সার নির্ণয় করলাম, কিভাবে নির্ণয় করেন আপনারা? আচ্ছা, এটা অনেকভাবেই নির্ণয় করা প্রয়োজন হয়। এটা সিরিজ অফ ওয়ার্কের মধ্যে দিয়ে যেতে মানে হয়। সংক্ষিপ্তভাবে যদি বলেন সাধারণ মানুষের বোঝার জন্য। সাধারণত কেউ যদি এসে বলে যে আমার প্রস্রাবে একটু অসুবিধা হচ্ছে, তার বয়স হলো 55 বছর কিংবা 60 বছর কিংবা 65 বছর কিংবা 70 বছর, তাহলে তার কিন্তু প্রস্টেট ক্যান্সার একটা স্ক্রিনিং দরকার। স্ক্রিনিংটা মানে হলো একটা সিরাম পিএসএ লেভেলটা দেখা দরকার, এবং অ্যাবনর্মাল হোক আর না হোক একটা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করা দরকার, ফিজিক্যাল কাদের জন্য এক্সামিনেশন। স্যার এটা কি সবাই করবে, সব বয়সে করবে? আমার মনে হয় 56 থেকে 75 পর্যন্ত এদের সবারই, মানে 50-এর উপরেই করা যেতে পারে। 50-এর উপরে ডিআরইটা করা দরকার, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ডিআরইটা করা দরকার, আর হলো তার সাথে পিএসএটা করা দরকার। পিএসএটাও করা দরকার। আচ্ছা, আপনি ধরেন 50-এর এর কথা বললেন, একটা ফ্যামিলিয়াল আলোচনাও আসলেন, ডক্টর মুস্তাকও হিস্ট্রির মধ্যে অবশ্যই বললেন ফ্যামিলি স্যার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এদের ক্ষেত্রে কি এটা আলাদা হবে না একই রকম হবে স্ক্রিনিংটা? একটু আলাদা হতেই পারে, তার কারণ হলো যে ফ্যামিলিতে প্রস্টেট ক্যান্সার আছে, সেই ফ্যামিলিতে প্রস্টেট ক্যান্সার থাকার সম্ভাবনা খুবই বেশি। অতএব তার জন্য এক্সটেন্সিভ স্টাডি করে এক্সক্লুড করতে হবে। স্ক্রিনটা সাধারণত বলা হয়ে থাকে স্ক্রিনিংটা 5 থেকে 10 বছর আগে শুরু করতে। হ্যাঁ, 45 থেকেই শুরু করা উচিত। 45 থেকে শুরু করতে হবে। জি স্যার, জি স্যার। স্যার আপনাকে ধন্যবাদ। ডক্টর মুস্তাক, এই যে মূল আলোচনার বিষয়টা, যে আসলে আপনি বলেছেন যে ক্যান্সার এটা আসলে চূড়ান্তভাবে একটা জেনেটিক ডিজিজ, ভবিষ্যতে এটাই প্রমাণিত হচ্ছে, এবং ওভার দি টাইম এটাই প্রমাণিত হচ্ছে, কারণ আমরা এখন টার্গেটেড থেরাপি ইউজ করছি এবং মিরাকেলি পেশেন্টরা অনেক ভালো আছে। আমার উদাহরণ মতে আমার কিছু ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করছি, যে লাং ক্যান্সারের পেশেন্ট নাও অ্যাকচুয়ালি 9 ইয়ার্স রানিং, আর কি 9 বছর হয়ে গেছে, স্টেজ 4 ডিজিজ, এডিনোকার্সিনোমা। ইট ওয়াজ মানে আমরা আগে কখনো এরকম দেখিনি আর কি, দ্যাটস হ্যাপেনিং। তো এই যে সিচুয়েশনটা পরিবর্তন হয়েছে শুধু টার্গেট থেরাপির জন্য বা ইয়ের জন্য, আমরা অনেক পরিবর্তন পাচ্ছি আর কি। তো এই জিনিসটা পরিবর্তনের জন্য যে মূল উপাদানগুলো হলো জেনেটিক চেঞ্জ, আপনার জিনের মধ্যে, ডিএনএর মধ্যে কোড, আমরা জিনের মধ্যে যেটা বলি কোডের চেঞ্জ, অ্যামাইনো অ্যাসিডের যে চেঞ্জ, যে অ্যামাইনো অ্যাসিডগুলো চেঞ্জ, যে আপনি এটা বক্তৃতায় বলেছিলেন কিছুদিন আগে, আমি এটা যদি স্মরণ করি, আমার ইনস্টিটিউটে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনি বলেছিলেন। তো এই জায়গাগুলোতে কি আপনার কি মনে পড়ে যে কোনো স্পেসিফিক বায়োমার্কারের কথা আপনি বলতে পারবেন প্রস্টেট ক্যান্সার? খুব সংক্ষেপে বলেন, কারণ আমরা একটা বিরতিতে যাব। জি, আমরা যেহেতু বলেছি শুরুতে যে ক্যান্সার শেষ পর্যন্ত আসলে জেনেটিক ডিজিজ, সুতরাং আমাদের যেখানে যেখানে জিন আছে সেখানেই যদি অস্বাভাবিক পরিবর্তন হয়, যেটা আপনি এখানে একটা ইন্ডিকেট করলেন, তাহলে সেখান থেকে ক্যান্সার হতে পারে। আমার প্রোস্টেটে যেসব কোষ আছে, যদি কেবল সেই কোষগুলোতেই পরিবর্তনটা থাকে, তাহলে সেটা শুধু প্রোস্টেটের ভিতরে সমস্যাটা করবে। কিন্তু যদি এমন হয় কিছু জিন আছে যেটা আমাদের সারা শরীরের জন্যই দরকার, এবং এই জিনগুলো আমরা আমাদের বাবা মায়ের কাছ থেকে এই পরিবর্তনগুলো, যে পরিবর্তনের কারণে প্রোস্টেট ক্যান্সার হলো, সেটা আমরা বাবা মায়ের কাছ থেকে পেয়েছি, তখন বিষয়টা দাঁড়ায় যে আমার সারা শরীরের সকল কোষেই কিন্তু এই অস্বাভাবিক পরিবর্তনটা আছে।
এদেরকে আমরা তখন ওই হেরিডিটারি বলতে পারি, এবং এটার মানে হচ্ছে যে আমি যদি শুধু প্রস্টেট ক্যান্সার প্রস্টেট বলতে পারি, এবং এটার ক্ষেত্রে হবে যে আমি শুধু প্রস্টেট ট্রিটমেন্টও করি, প্রস্টেট ফেলেও দেই, তাতেও কিন্তু লাভ হচ্ছে না, কারণ ওই পরিবর্তন কিন্তু আমার শরীরের অন্য কোষেও রয়ে গেছে। তো এই ধরনের ক্যান্সারের ক্ষেত্রে আমাদের কিন্তু এই মার্কারগুলো দেখা ভীষণভাবে জরুরি। সে কারণে কিন্তু আমরা ফ্যামিলিয়াল এবং পারিবারিক ক্যান্সার কথা বারবার আসলে ওই যে বিশেষ করে এই জেনেটিক ড্রাইভারের মধ্যে যেমন BRCA2, জি BRCA1 BRCA2 ATM, বেসিক্যালি তিনটা বেশি খুব গুরুত্বপূর্ণ কথা বলে, BRCA2 ATM প্লাস HOXB13। হ্যাঁ জি, এই তিনটা হলো জেনেটিক, এর জন্য ড্রাইভারের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা বিরতির পর আবার আসছি। জি। আপনাকে যে প্রশ্নটা আগেও করেছিলাম যে প্রস্টেট ক্যান্সার সূচনাতে যদি আমরা নির্ণয় করতে পারি, একদম আর্লি ধরতে পারি, আপনি যেমন বলেছেন যে ডিআরই করার কথা বলেছেন, পিএসএ করার কথা, ইনভেস্টিগেশনগুলো কী কী ইনভেস্টিগেশন গুরুত্বপূর্ণ বলে মনে করেন আজকের জন্য? প্রথমেই আমরা বলি যে একটা মাল্টিপ্যারামেট্রিক এমআরআই অফ দ্য পেলভিস উইথ পাইরেট স্কোর, এই পরীক্ষাটা অত্যন্ত প্রয়োজনীয় পরীক্ষা। তার কারণ আমরা এই এমআরআইতে আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গাতে সিগনিফিক্যান্ট প্রস্টেট ক্যান্সার হয়তো থাকতে পারে। এটার ব্যাকগ্রাউন্ডটা হলো যে প্রস্টেট বায়োপসি করতে গেলে এটা স্পেরিক্যাল একটা জিনিস, এটার কোন জায়গাতে আমরা টার্গেট করব, স্পেসিফিক কোন জায়গা থেকে আমরা স্যাম্পলগুলো নিব, এটা আমাদের নির্দেশ করে, হেল্প করে। তাছাড়াও এডিশনালি আরও দুটো কাজ করে। কাজগুলো হলো পেলভিসের অর্গানগুলোতে এটার কোনো বিস্তৃতি আছে কিনা, প্রস্টেটের সেমিনাল ভেসিকলে এর কোনো বিস্তৃতি আছে কিনা, অর্থাৎ লোকাল স্টেজিংটা আমরা এখান থেকে পেয়ে যাই, এটা সম্যক ধারণাও হয়ে যায়। তারপরে আরেকটা ব্যাপার হলো যে এমআরআইটা যেটা করে সেটা হলো যে ক্লিনিক্যালি ইনসিগনিফিক্যান্ট প্রস্টেট ক্যান্সারকে ওরা রেকগনাইজ করে না ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট ক্যান্সারগুলোকে ইন্ডিকেট করে। তার মানে যে চেঞ্জগুলো আসে ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট না হলে ওই চেঞ্জ আসে না। তার মানে অটোমেটিক্যালি আমরা আননেসেসারি বায়োপসি অ্যাভয়েড করতে পারি, কারণ বায়োপসি হ্যাজ গট not only expense, it has got potential risk of infection অথবা surgical complication like bleeding and others. তো এটা আমরা অ্যাভয়েড করতে পারি। তো সেই কারণে এই এমপিএমআরআই কিংবা বিপিএমআরআই ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিপিএমআরআই আর এমআরআই এর মধ্যে একটু তফাৎ আছে, সেটা হলো একটাতে মাল্টিপ্যারামেট্রিক এমআরআইতে কন্ট্রাস্ট দেওয়া হয়, কন্ট্রাস্ট দিতে গেলে আবার অনেক জিনিস দেখতে হয়, যেমন সিরাম ক্রিয়েটিনিন যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে দেওয়া যায় না, কিন্তু বিপিএমআরআই খুব সহজে কিন্তু করা যায়। এই কারণে এই নন কন্ট্রাস্ট এমআরআই বিকাম ভেরি ইম্পর্টেন্ট ফর প্রস্টেট স্ক্রিনিং। আগামী দিনে হয়তোবা পিএসএ স্ক্রিনিং বদলে যাবে, হয়তোবা এমআরআই স্ক্রিনিংটাই আসবে। আপনার সাথে আমি একমত স্যার। আমি এমন রোগী দেখেছি যার পিএসএ অনেক, কিন্তু তার কোনো কিছু মানে প্রস্টেটিক ক্যান্সার কোনো ফাইন্ডিংস নাই। এরকম রোগী তো আগে আপনিও দেখেছেন, আমরাও দেখেছি স্যার। সেটাও ঠিক। এমআরআই তো বললাম স্যার, আরও কোনো কিছু লাগে ছাড়া ডায়াগনোসিসের জন্য এটা তো হলো প্রাইমারি আইডিয়া। তো এখন আমাদের দরকার হলো এটা কনফার্ম করা, কারণ এমআরআই যতই ভালো করা হোক না কেন, গুড মানে ওয়েল এক্সিকিউটেড অর ওয়েল পারফর্মড এমআরআই, সেখান থেকে আমরা হয়তো শুধুমাত্র আইডিয়াটা পেলাম। এখন দরকার হলো একটা বায়োপসি। এই বায়োপসিটা হতে হবে ইমেজ গাইডেড বায়োপসি। ইমেজ গাইডেড বায়োপসি দুইভাবে সাধারণত আমরা করি, একটা হলো ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড গাইডেড বায়োপসি, আর একটা হলো ট্রান্সপেরিনিয়াল আল্ট্রাসাউন্ড গাইডেড বায়োপসি। ট্রান্সপেরিনিয়ালে একটা সুবিধা হলো এটাতে ইনফেকশনের রেট খুব কম, কিন্তু এখানে খুব ভালো স্পেসিফিক আল্ট্রাসাউন্ড মেশিন দরকার হয় এবং অ্যানেজমেন্ট দরকার হয়। কিন্তু ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড ওয়ার্ল্ড ওয়াইড বহুদিন থেকে চালু আছে এবং এটা স্ট্যান্ডার্ড পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু অসুবিধাটাই হলো যে ইট হ্যাজ গট এ রিস্ক অফ ইনফেকশন ইন অ্যাবাউট 1 to 2%। খুব বেশি না, কিন্তু যার জন্য হয় তার জন্য কিন্তু হসপিটালাইজেশন দরকার হয়ে পড়ে। তো এটা হলো। আপনি কোন পদ্ধতিতে করেন স্যার এখানে? আমরা ট্রান্সরেক্টালি বেশি করি। ট্রান্সপেরিনিয়াল আমরা খুব সুবিধা মডিফাইড টেকনিকে আমরা করার চেষ্টা করেছি, কিন্তু
স্পেসিফিক আল্ট্রাসাউন্ড মেশিন ছাড়া অনেক এটা দাম স্যার, খুব ভালোভাবে করা যায় না। মেশিনেরই তো দাম প্রচুর দাম। সে কারণে অনেক দাম এটার, সে কারণে আমরা অ্যাফোর্ড করতে পারিনি এখন পর্যন্ত, কিন্তু যদি আমি পেতাম তাহলে আমরা ট্রান্সপেরিনিয়াল করতাম। আপনি একটা কিনলে স্যার আমিও ব্যবহার করতে পারতাম প্রস্টেট ব্র্যাকিথেরাপির জন্য স্যার। অ্যাবসলিউটলি, জি স্যার। প্রস্টেট ব্র্যাকিথেরাপির জন্য ওই মেশিনটাই দরকার। জি স্যার। আমরা তাহলে আর একটু যেহেতু এটা আর কোনো ইনভেস্টিগেশনস কি হেল্প করে, যে যেমন পিএসএমএ প্যাট সিটি স্ক্যান এখন বাংলাদেশে হচ্ছে? পিএসএমএ পেট সিটি স্ক্যান মাত্র কয়দিন আগে আমাকে ইউনাইটেড হসপিটাল থেকে আমাকে রিকোয়েস্ট করছে যে পেশেন্ট পাঠাতে। তো বলছে আমরা তো গত 20 বছর থেকে চেষ্টা করছি, বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এটা কিন্তু রেডিও সেটা আইসোটোপ হয়নি, তৈরি হচ্ছে কিন্তু স্যার এখন হয়েছে। হ্যাঁ, এখন বাংলাদেশে তৈরি হচ্ছে, বিশেষ করে এটা ওই নিউক্লিয়ার মেডিসিন তৈরি করছে স্যার। হ্যাঁ, এখন হয়েছে, অতএব এটা আমরা সাইক্লোট্রনি তৈরি হচ্ছে এই সুবিধাটা পাবো। পিএসএমএ ইউনিভার্সিটিতে, বাংলাদেশ ইউনিভার্সিটিতে হচ্ছে স্যার, রেগুলারই হচ্ছে। আমরা মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট, এবং এটা খুবই স্পেসিফিক। গ্যালিয়াম 68 পিএসএমএ পেট স্ক্যান, এটা কত জায়গায় লাগে আপনি দেখুন। ডায়াগনোসিসে লাগে, এটা স্টেজিংয়ে লাগে, এটা ফলো আপে লাগে, এবং পরবর্তীকালে রিস্ক স্ট্র্যাটিফিকেশনেও এটা লাগে। যেমন একটা এগুলো পেশেন্টের নিয়ে স্যার এত কাজ হচ্ছে স্যার অনেক আর কি, যে কেন এফডিজি প্যাড দিয়ে কেন, মানে এটা কি গ্লুকোজ বেস করবে না অন্য বেস করবে, সেগুলো নিয়েও কিন্তু কিছু আলোচনা আসছে। এফডিজি পেট দিয়ে আমাদের এই প্রস্টেট ক্যান্সারে খুব একটা সুবিধা হয় না। না, ওইটার ব্যাখ্যা আছে যে কোন জায়গার জন্য এটা স্পেসিফিক, কোন জায়গার জন্য না, এগুলো কিছু গবেষণা চলছে। দেখলাম ওই দিন একটা নিউক্লিয়ার মেডিসিনের একটা মিটিংয়ে ছিলাম, তো ওরা আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছে, অনেক ক্লোজলি আর কি কাজ করতেছে স্যার। স্যার এই যে এখন আমরা আরেকটা বিষয় নিয়ে একটু ভাবি, যে এই তো আমরা ডায়াগনোসিস করলাম, শরীরে ছড়িয়ে গেল, সেগুলো দেখলাম, পিএসএমএ প্যাট স্ক্যান আমাদেরকে হেল্প করছে, বা শুরু হলো আর কি বাংলাদেশে হেল্প করছে। আপনি বলার পরে আমি কয়েকটা পেশেন্ট পাঠিয়েছিলাম, তো ওরা 2-1টা পেশেন্ট করে দিয়েছিল, এখন রেগুলারই হচ্ছে, যেটা বাংলাদেশের জন্য অনেক আগে থেকে আপনি বলছিলেন যে এটা খুবই দরকার। এটা খুবই দরকার। স্যার এখন যে জিনিসটা হলো যে যেহেতু আপনি দীর্ঘদিন থেকে আসলে প্রস্টেট ক্যান্সার নিয়ে, অন্যান্যগুলোর পাশাপাশি প্রস্টেট ক্যান্সার নিয়ে সবচেয়ে বেশি কাজ করছেন, ঠিকই, দীর্ঘদিন থেকে কাজ করছেন। It's my hobby as well as this favorite subject. Passion. স্যার I have এখন published books. এই সেপ্টেম্বর মাসে আমার প্রস্টেট ক্যান্সারের উপরে একটা ইংরেজি বইও বের হবে, সেই বইটি হবে প্রফেশনালদের জন্য। স্যার সেপ্টেম্বর মাসেই বের করব এটা একদম পারফেক্ট টাইম স্যার। Absolutely. স্যার এখন এই যে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসাটা, এর কোন রোগীকে আপনি কিছু বলেছিলেন যে যাদের রিস্ক তাদের কথা কিছু বলেছেন, ইন্টারমিডিয়েট রিস্ক এবং হাই রিস্ক যে পেশেন্টগুলো আছে তাদের বিস্তারিত চিকিৎসা সম্পর্কে কিছু বলবেন কিনা আপনি স্যার? আচ্ছা, এটাকে আমরা ভাগ করে ফেলি। যদি অর্গান কনফাইন্ড হয় স্যার, তাহলে তার চিকিৎসাটা লোকাল হতে হবে, সিস্টেমিক ট্রিটমেন্ট এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং দিলে এটা ক্ষতিই হবে, কনফিউশন তৈরি হবে, এবং রোগীর বেশি কোনো উন্নতিও হবে না। আমরা যদি তার অপারেশনের মাধ্যমে, সেটা রোবোটিকই হোক কিংবা ওপেন সার্জারি হোক অথবা ল্যাপারোস্কোপি হোক, তার প্রস্টেটটা রিমুভ করে দিই, তাহলে কিন্তু তার রেডিক্যাল ট্রিটমেন্টটা হয়ে গেল। যদি মার্জিন নেগেটিভ থাকে, সম্ভবত তার আর কোনো চিকিৎসা লাগবে না। একইভাবে লোকালি যদি আমরা রেডিয়েশন দিই, সেটা ব্র্যাকিথেরাপি হোক অথবা ব্র্যাকিথেরাপি এবং আইএমআরটির কম্বিনেশন হোক, অথবা শুধু আইএমআরটি হোক অথবা আইজিআরটি হোক, এটাও যদি দিই, তাহলেও কিন্তু এই পেশেন্ট কিওর হয়ে যাবে। এবং কিওর রেটটা হলো, এই দুটো পদ্ধতির কথা আমি বললাম, প্রায় সমান। তার মানে প্রায় 95 to 98% 20 years সার্ভাইভাল ইজ অ্যাচিভড। এবং তাতে করে 70 বছর বয়স যদি হয়, 90 বছর বয়স পর্যন্ত বাঁচার সম্ভাবনা তার কম, কিন্তু তিনি হয়তো কিংবা রোগী হয়তো অন্য অসুখে মারা যাবেন, কিন্তু এই অসুখে মৃত্যু নাও হতে পারে। তো আমরা এই বিষয়টাকে কিওর বলতে পারি। কিন্তু যারা বিস্তৃত ক্যান্সার নিয়ে আমাদের সামনে প্রকাশিত হবেন, তাদের নিয়ে তো অনেক সমস্যা। এই বিষয়টা স্যার আমরা একটা ডক্টর মুস্তাকের সাথে কথা বলে আবার আসবো স্যার আপনার কাছে। নিশ্চয়ই মুস্তাক, তো আমরা তো অনেক বিষয়গুলো নিয়ে আলাপ করছি, স্ক্রিনিং বিষয় নিয়ে আলাপ করছি,
আপনি কি থেরাপিউটিক যে টার্গেটসগুলো আছে, মানে আমরা যে মলিকুলার বা জেনেটিক স্টাডি করার তো মূল কারণটা হলো একটা থেরাপিউটিক টার্গেট বের করা। তো প্রস্টেটের ক্ষেত্রে এরকম কিছু কি আপনার জানা আছে যে থেরাপিউটিক টার্গেট আমরা কি আছে? জি, অনেক ধন্যবাদ। বিশেষ করে আমরা যেটা আপনি বলছিলেন যে স্টেজ 4 ক্যান্সার, সেটাও যখন আপনি একদম স্পেসিফিক টার্গেট করতে পারছেন তখন কিন্তু সেখান থেকে খুব ভালো ফলাফল আসছে। টার্গেটেড থেরাপির মূল বিষয় কিন্তু আমরা ওই যে জেনেটিক যেই পরিবর্তনটা হয়েছে ওটাকে আমরা প্রথমে বের করার চেষ্টা করি জেনেটিক টেস্ট দিয়ে, এবং তারপর সেই অনুযায়ী এখন বেশ কিছু ড্রাগ এখন বাজারে এসেছে যেগুলো স্পেসিফিক ওই জেনেটিক অ্যানোমালিকে টার্গেট করে সে চিকিৎসার ভেতরে নিয়ে যাচ্ছে আমাদের। যেমন প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে ওলাপারিব। এটা কিন্তু অন্য ডিজিজেও ব্যবহার হয়, কিন্তু প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এটার যেটা একটা মূল যেই ব্যবহারিক জায়গা, এটা কিন্তু দেওয়ার আগে অবশ্যই একটা জেনেটিক টেস্ট করতে হবে। সেটা হচ্ছে যেমন BRCA2 বা BRCA1 এটা দেখে নিতে হবে তার, বা ATM এটা দেখে নিতে হবে। বিশেষ করে BRCA1 BRCA2 এটা যদি আমি টেস্ট করি এবং পরে দেখলাম যে হ্যাঁ তার ভিতরে এটা একটা পরিবর্তন আছে এই জিনের ভেতরে, এই জিনের কাজটা কি সেটা যদি প্রথমে বলি তাহলে আমরা বুঝতে পারবো যে ওষুধটা কিভাবে কেন তো ম্যাজিকের মতো কাজ করছে। BRCA1 BRCA2 হচ্ছে আমাদের যে ডিএনএর কথা বললাম, এই ডিএনএটা ঠিক মতো থাকবে কিনা, অর্থাৎ এটার আমরা যখন এই ডিএনএ থেকে যখন কপি তৈরি হয়, সেই কপি তৈরি হওয়ার সময় কিন্তু ন্যাচারালি কিছু ভুলভ্রান্তি হতে পারে। এই ভুলগুলোকে শুদ্ধ রাখার একটা কাজ করে হচ্ছে আমাদের BRCA1 BRCA2। সো আমাদের বলা যায় আমাদের জেনেটিক তথ্য ট্রান্সক্রিপশনের সময়, রেপ্লিকেশনের সময়, ডিএনএ রেপ্লিকেশন যেটা, তো তার মানে BRCA1 BRCA2 হচ্ছে আমাদের জিনের এক ধরনের গার্ডিয়ান। এখন ধরেন এই গার্ডিয়ানের ভিতরে কোনো একটা অসুবিধা আছে, তাহলে কিন্তু আমাদের এই অ্যানোমালির সংখ্যা বেড়ে যাবে। তাহলে যখন আমার শরীরে এরকম অ্যানোমালি আছে, অস্বাভাবিক জেনেটিক অস্বাভাবিকতা আছে, এরকম কোষের সংখ্যা বাড়তে থাকলো, এই কোষগুলোই কিন্তু ক্যান্সারের দিকে নিয়ে যাবে। সো আমরা যদি এই যে BRCA1 BRCA2 দুর্বল আমার শরীরে, ফলে আমার শরীরের ভিতর অস্বাভাবিক কোষ তৈরি হচ্ছে, এটাকে যদি আমরা থামিয়ে দিতে পারি, তো এটাকে যদি আমরা মেরে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার শরীরে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যাবে। তো ওলাপারিব আসলে ঠিক ওই কাজটা করে। সে এই একটা স্পেসিফিক টার্গেট তার আছে, আমরা PARP ইনহিবিটর বলি। তো এই PARP ইনহিবিটরকে ধরেই কিন্তু ওলাপারিব একটা চমৎকার একটা টার্গেট তৈরি করেছে, যেটা খুব ভালো একটা ফলাফল আনছে। ধন্যবাদ মুস্তাক। আমরা একটা বিরতি নিয়ে আবার আসছি। জি। স্যার, আপনি যে কথাগুলো বলছিলেন বিরতির আগে আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, যে একটা লো রিস্কের কথা আপনি বলেছেন, ইন্টারমিডিয়েট রিস্ক, হাই রিস্ক, এই গ্রুপটার কথা আপনি ট্রিটমেন্ট কীভাবে হওয়া উচিত বলেছেন। আমরা স্যার ইদানিং একটা কাজ করা শুরু করেছি, আপনি জানেন যে SBRT ফর দ্য প্রস্টেট। সো এই ধরনের রুগীগুলো যে খুব বেশি পাওয়া যাচ্ছে তা না, মানে আই এম লুকিং ফর দ্যাট অ্যাকচুয়ালি, যে হাউ কুড ইউ মানে মোর প্রোগ্রেসিভ, কারণ এটাতে হয় কি স্যার, সময় কম লাগছে, তাড়াতাড়ি চিকিৎসাটা দিতে পারছি। এই যে পরিস্থিতিটা, এটার জন্য আমার যে ধরনের পেশেন্ট দরকার সবসময় মানে রাইটলি অ্যাপ্রোপ্রিয়েট পেশেন্ট আমরা সবসময় পাচ্ছি না স্যার। তো এটা পেলে আমরা হয়তো SBRT যেটা বলছি, আপনি যে কথাগুলো বলেছেন যে স্টেরিওটেক্টিক রেডিওথেরাপি যেটা যদি দিতে পারি আমরা কোনো পেশেন্টকে, তাহলে কিন্তু আমরা যেমন আমরা ব্রেস্টের ক্ষেত্রে বলি ফাস্ট ফরওয়ার্ডিং, যে ফাস্ট ফরওয়ার্ড ট্রিটমেন্ট যেমন আমি করছি এখন, অনেকগুলো কেসে আমি করেছি, সেগুলো হলো যে আমরা খুব অল্প সময়, আগে যেমন রেডিওথেরাপি আমার দিতে হতো মানে এক সময় আমরা দিতাম অনেক দিন, 30 দিনও দিতাম, 25 দিনও দিতাম। তো আমি দীর্ঘদিন থেকে 15 দিন দিই ব্রেস্টের ক্ষেত্রে। তো এখন ব্রেস্টের ক্ষেত্রে আমি ফাস্ট ফরওয়ার্ডে চলে গেছি। ফাস্ট ফরওয়ার্ড মানে হলো মানে 5টা ফ্র্যাকশনে আমরা টোটাল ট্রিটমেন্টটাকে কনক্লুড করা, হ্যাঁ, অথবা এর সাথে যদি লাগে আরও বুস্ট করা, সেটা ঠিক আছে। কিন্তু একই রকমভাবে প্রস্টেটেও যেমন হাইপোফ্র্যাকশন, মানে আগে যতগুলো রেগুলার ফ্র্যাকশন দিতাম আমরা তার থেকে কম দেয়া। তো এই সমস্ত ক্ষেত্রে যে আপনি যে ট্রিটমেন্টের কথা চিন্তা করছেন এখন, আপনি আপনার ওখানেই একটা প্রেজেন্টেশনের মধ্যে আমি দেখছিলাম অলিগোমেটাস্টেটিক ইয়ের ক্ষেত্রে, এটাও কিন্তু SBRT-র একটা স্কোপ অনেকগুলো জায়গাতে আছে। ওই জায়গাগুলোতে ট্রিটমেন্টের জন্য আপনার চিন্তা ভাবনাটা কি, যে মেটাস্টেটিক? Absolutely correct. SBRT is a wonderful opportunity for the prostatic cancer management. এটা লোকালিও আমরা দিতে পারি, যেটা আপনি হাইপোফ্র্যাকশনেশনে আপনি সাধারণ মেশিন দিয়েই আপনি করতে পারেন। কিন্তু যদি আপনার কাছে সাইবারনাইফ থেরাপিউটিক মেশিনটা থাকতো,
তাহলে আপনি এসবিআরটি খুব সহজে দিতে আরো পারতেন। চমৎকারভাবে দিতে পারতেন। হাইপোফ্র্যাকশনেশন আমেরিকাতে অনেক সেন্টারেই এটা হয়, 3-4 দিন 5 দিনের বেশি না, একটা রেডিয়েশন দিয়ে না, তারপরে 5 days, ও হ্যাঁ। কার ড্রাইভ করে চলে যায়, চলে যাচ্ছে। অ্যান্ড দ্যাটস দ্য এন্ড অফ দ্য প্রস্টেট ক্যান্সার। এটা একটা হতে পারে, সেটা হলো প্রাথমিক অবস্থাতে। কিন্তু এমনও তো হয় যে প্রাথমিক অবস্থায় এই রুগীটা হয়তো প্রাথমিক ট্রিটমেন্টটা নিলেন, অপারেশন করলেন কিংবা রেডিয়েশন দিলেন, কিন্তু 30-40% পেশেন্ট সার্টেনলি ওদের 3 বছরের মধ্যে হয়তো পিএসএটা আবার বাড়তে শুরু করবে। এই কন্ডিশনটাকে বলি আমরা পিএসএ রেকারেন্স, বায়োকেমিক্যাল রেকারেন্স কিংবা বায়োকেমিক্যাল ফেলিওর। এটা নন মেটাস্টেটিকও হতে পারে, এটা মেটাস্টেটিকও হতে পারে। এখানে স্ট্র্যাটিফিকেশন টেস্টোস্টেরন, সিরাম টেস্টোস্টেরনের সাথে ম্যাচ টাচ করে অনেক রকম স্ট্র্যাটিফিকেশন করা যায়, সেগুলোর বিস্তারিত ব্যাখ্যায় যাওয়ার দরকার নেই। কিন্তু আমরা বলতে পারি যে ওই জায়গাতে আমরা আরেকবার যদি এমআরআই কিংবা পিএসএমএ পেট স্ক্যান করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো না কোনো সেন্টার থেকে, কোনো না কোনো মেটাস্টেটিক স্পট থেকে কিংবা লোকাল কোনো স্পট থেকে, যেটা অপারেশনের সময় রিমুভ করা হয়নি অথবা কোনো লিম্ফ নোডের মধ্যে এখনও রয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু গ্লো করবে। যদি গ্লো করে তাহলে ওই পার্টিকুলার জায়গাতে আপনি এসবিআরটি করতে পারবেন। এবং এসবিআরটি করার জন্য আবারও বলছে যে ওই মেশিনটা থাকলে, সাইবার নাইফটা থাকলে খুব ভালো হয়। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে নিঃসন্দেহে এটা খুব ভালো একটা পদক্ষেপ হতে পারে যদি একটা সাইবার নাইফের ইনস্টলেশন থাকে। প্রচুর এসবিআরটির কেস আপনি পাবেন, আমাদের কাছ থেকেই পাবেন ইনশাআল্লাহ। এটা ছাড়াও অলিগোমেটাস্টেটিক প্রস্টেট ক্যান্সার, যেখানে প্রস্টেট ক্যান্সার আছে তার সাথে বিস্তৃতি লাভ করেছে হয়তো 1টা স্পট, 2টা স্পট, 3টা স্পট, 4টে স্পট পর্যন্ত আমরা নিতে পারি। এই 4টে স্পটই কিন্তু আপনারা এসবিআরটি করে কিন্তু সাইমালটেনিয়াসলি প্রস্টেটের সাথে সাথে ওই স্পটগুলো কিন্তু আপনারা রিমুভ করে দিতে পারবেন। রেডিয়েশন অনকোলজিস্টরা কিন্তু এসবিআরটি করে, তার মানে এটা একটা কিউরেটিভ ট্রিটমেন্ট হবে। এবং কিউরেটিভ ট্রিটমেন্ট যদি মেটাস্টেটিক ক্যান্সারে হয়, অলিগোমেটাস্টেটিক ক্যান্সারে অ্যাপ্রক্সিমেটলি 25% অফ দ্য মেটাস্টেটিক প্রস্টেট ক্যান্সার ইজ অলিগোমেটাস্টেটিক প্রস্টেট ক্যান্সার। তার মানে তার ভালো হয়ে যাবে একদম। তো এটা একটা বিরাট অপরচুনিটি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ডক্টর মুস্তাক, আমরা এখন একটু আগে থেরাপিউটিক টার্গেট দেখলাম আমরা। জি, মানে ইন্টারেস্টিংলি আপনি যে কথাগুলো বলছিলেন যে বিআরসি 1-2 আমরা আগে ব্রেস্টে করতাম, জি, এখন আমরা প্রস্টেটে করছি, হ্যাঁ। এবং আমরা প্যানক্রিয়াসে করছি। কেন আমরা মাল্টি অর্গানগুলোতেও কিন্তু একই ধরনের জেনেটিক মলিকুল টেস্ট করছি, কারণটা কি? খুবই মজার একটা প্রশ্ন আসলে। কারণ যেটা বলছিলাম যে একটা পরিবারের যদি গার্ডিয়ানের কথা চিন্তা করেন, তাহলে সে কিন্তু পরিবারের সবাইকে দেখে রাখে। তো আমাদের এই BRCA1, BRCA2, TP53 আর একটা জিন আছে, এরা কিন্তু গার্ডিয়ান অফ দ্য জিনস। তো ওরা আসলে এই আমাদের যত জিন আছে, ধরেন আমাদের শরীরে প্রায় 20 থেকে 25,000 জিন বলা হয়ে থাকে, ওরা কিন্তু এই প্রত্যেকটা জিনের এই গার্ডিয়ান। সুতরাং এবং এই অন্যান্য জিনের যদি অস্বাভাবিকতা তৈরি হয়, সেটা ফেরানোরও দায় কিন্তু এদের ছিল। তো যখন ওই যে বলছিলাম যে গার্ডিয়ান নিজেই যখন অসুস্থ অথবা সে দুর্বল, তখন সে বাকিদের দেখে রাখতে পারছে না। ফলে যেই আমাদের যত অর্গান আছে, প্রত্যেকটা অর্গানেই কিন্তু তখন এর একটা প্রভাব পড়বে। সুতরাং যারা ফিমেল, যারা আমাদের মায়েরা আছেন, মেয়েরা আছেন, তাদের ক্ষেত্রে এই BRCA1, BRCA2 প্রভাবটা সবচেয়ে বেশি পড়ে হচ্ছে তাদের রিপ্রোডাক্টিভ অর্গান যেটা, সেখানে তার মধ্যে ব্রেস্ট, স্তন ক্যান্সার যেটা, অথবা ওভারিয়ান ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ওখানে কিন্তু এই BRCA1, BRCA2 ভূমিকা আছে। এবং আমরা বলি যে HBOC যেটা আছে, হেরিডিটারি ব্রেস্ট অ্যান্ড ওভারিয়ান ক্যান্সার যেটা, সেখানে কিন্তু BRCA1, BRCA2 সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। তো আপনি খানিকটা, আমি আলোচনা শুনতেই মনে হচ্ছিল যে আমরা যদি মেয়েদের ক্ষেত্রে তাদের স্পেসিফিক অর্গান চিন্তা করি, তাহলে আসছে তাদের স্তন অথবা তাদের ওভারি, এই বিষয়গুলো। আর ছেলেদের ক্ষেত্রে স্পেসিফিক অর্গান কিন্তু সেক্ষেত্রে ওই যে প্রোস্টেট। তো তার একটা প্যারালাল একটা ইম্প্যাক্ট কিন্তু প্রোস্টেটের ভেতরে পড়ছে। মুস্তাক, আমরা একটা বিরতিতে যাচ্ছি। জি।
স্যার ওই যে বিরতির আগে যে আলোচনাগুলো আমরা জি, জি। করছিলাম যে আমরা অলিগোমেটাস্টিক পর্যন্ত গেলাম যদি সারা শরীরে বিস্তৃত হয়, খুব সংক্ষেপে একটু বলবেন কারণ আমাদের হাতে সময় খুবই কম। সারা শরীরে যখন বিস্তৃতি লাভ করে তখন এগুলো বেশিরভাগই হাই ভলিউম প্রস্টেট ক্যান্সার বলে আমরা বলবো। হাই ভলিউম প্রস্টেট ক্যান্সার বিস্তৃতি যদি মানে ভলিউম অফ মেটাস্টেটিক বাল্ক এটা যদি বেশি হয় তাহলে তাদের জন্য খুব অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টটা দরকার হয়। খুব সম্প্রতি করিম ফিজাজি ফ্রম ফ্রান্স, ফ্রম প্যারিস, তারা একটা প্রপোজাল দিয়েছেন, সেটি হলো পিস ওয়ান ট্রায়াল। পিস ওয়ান ট্রায়ালে খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে এইগুলোতে। তারা যেটা করেছে সেটি হলো ইন্টেন্সিভ হরমোন থেরাপি, তার সঙ্গে সেটা হলো হরমোন থেরাপি তার মধ্যে থাকবে হলো এডিটি, এটা হয়তো ডিগারিলেক্স থাকতে পারে অথবা হরমোনের মধ্যে ডিগারলিক্স থাকে, হ্যাঁ যে গোসেরিলিন গোসেরিলিন আমরা ব্যবহার করি, অথবা ডিগারিলেক্স থাকতে পারে। আর তার সাথে যুক্ত করতে হবে হয়তোবা ডারলুটামাইড অথবা এনজেলুটামাইড অথবা অ্যাবিরাটরন। এই অ্যান্ড্রোজেন রিসেপ্টর ব্লকারগুলো খুবই কাজ করে। অথবা অ্যাবিরাটরনটা হলো অ্যান্ড্রোজেন অ্যাক্সিস ইনহিবিটর, এদের কার্যকারিতা খুবই ভালো। কিন্তু অ্যাবিরাটরনের একটা অসুবিধা হলো যে এটা সমস্ত অ্যাডেনোকর্টিক্যাল হরমোনটাকে ডিপ্রেস করে, সাপ্রেস করে ফেলে। তার ফলে কিন্তু অনেক অসুবিধা হয়। অসুবিধা একটা হলো ডায়াবেটিস বাড়ে, হাইপারটেনশন হয়, ওইটা আবার কেয়ার করতে হয় এবং এই ডেফিসিয়েন্সিটা মেকআপ করার জন্য আমাদেরকে সাবস্টিটিউট দিতে হয়, যেমন প্রিডনিসোলন 5 মিলিগ্রাম এ ডে। জি স্যার। তো যাই হোক, এটার সাথে কেমোথেরাপি যোগ করতে হয় এবং কেমোথেরাপি আনফর্চুনেটলি প্রস্টেট ক্যান্সার খুব রেসপন্ড করে না অন্য অন্য কেমোথেরাপিউটিক সাবস্টেন্স, কিন্তু শুধুমাত্র এটা সেন্সিটিভ হলো ডোসিটেক্সেল, অনলি ডোসিটেক্সেল, ক্যাবাজিটেক্সেল অথবা ক্যাবাজিটেক্সেল। তো যেটাই হোক একটা দিতে হবে। ক্যাবাজিটেক্সেল অনেক এক্সপেন্সিভ, কিন্তু ডোসিটেক্সেলটা সহজলভ্য। আর ইদানিং বাংলাদেশে পাওয়া যাচ্ছে না স্যার। ডোসিটেক্সেল ইজ গুড। তার মানে আমরা এই হরমোন থেরাপি, আমি আগেই বলেছি, তার সাথে ক্যাবাজিটেক্সেল না হলেও ডোসিটেক্সেল যদি আমরা যোগ করি তাহলে এটা বেশ ভালো একটা হয়, কম্বিনেশন হয়। তারপরে এটার সাথে প্লাস মাইনাস এটা যদি রুগী অ্যাফোর্ড করতে পারে, কিংবা যদি রুগীর স্বাস্থ্য যদি ভালো থাকে, কোমরবিডিটি যদি ওরকম না থাকে, তাহলে তার সঙ্গে সঙ্গে প্রস্টেটে রেডিয়েশন দেয়া অথবা রেডিক্যাল প্রস্টেটেক্টমি করা। একটা জিনিস স্যার আমি একটু আপনার সাথে আলোচনা করছি যে সারা শরীরে যখন ছড়িয়ে যায় একটা পেইনফুল কন্ডিশনস আমরা অনেক সময় দেখে থাকি প্রস্টেটে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু ইস্যুটা একটা বড় গুরুত্বপূর্ণ যে পেইনটা কমানো, এই কষ্টটা কমানো। এটাও কিন্তু কোনো কোনো রোগীর ক্ষেত্রে, কারণ আমরা দেখেছি ডোসিটেক্সেল দিয়েছি, রেজিস্ট্যান্ট হয়ে গেছে, কাজ করছে না, এরকম ঘটনা তো আমরা পাই। এরকম সিচুয়েশন তো তখন সিচুয়েশনটাতে সর্বশেষ যেটা আমাদের পেইন কন্ট্রোল করা, ইট বিকামস এ ভেরি ডিফিকাল্ট। কন্ট্রোল করাটা এগুলো বেশ কঠিন ব্যাপার, সত্যি সত্যি কঠিন ব্যাপার। এগুলো আমরা ডিসকাস করতে চাই, সেটা হলো প্যালিয়েটিভ ট্রিটমেন্টের মধ্যে। জি স্যার, আমরা একটা জিনিস ইদানিং স্যার নিউক্লিয়ার মেডিসিন ওরা করছে, যেমন রেডিয়াম দিয়ে কিছু ট্রাই আছে, তারপরে স্যার অন্যান্য কিছু আছে, লিথুনিয়াম দিয়েও এখন একটা ট্রায়াল হচ্ছে, এবং দিস বিকাম এ ভেরি গুড রেজাল্ট। ভালো কথা বলেছেন, লিউটিশিয়াম। এই কন্ডিশনটা কি হলো সিআরপিসি? লিথুনিয়াম, জি স্যার। সিআরপিসি মানে হলো ক্যাস্ট্রেট রেজিস্ট্যান্ট প্রস্টেট ক্যান্সার। এই স্টেটাসে যখন এই মানুষগুলো চলে যায়, তখন কোনো কিছুতেই রেসপন্ড করতে চায় না। তখন দু একটা ইম্পর্ট্যান্ট ট্রায়াল আছে যেগুলোতে খুব ভালো রেসপন্ড করে, যদি আমরা এগুলো প্রোভাইড করতে পারি। একটি মোস্তাক ভাই অনেকবারই বলেছেন, সেটা হলো প্রোফাউন্ড ট্রায়াল। প্রোফাউন্ড ট্রায়ালে যেটা করে সেটা হলো, আমরা জানি যে প্রস্টেট ক্যান্সার হয় হলো জেনেটিক ড্যামেজের কারণে। ডিএনএ হলো মইয়ের মতো একটা জিনিস। সেই মইয়ের সিঙ্গেল স্ট্র্যান্ড ব্রেকেজ যদি হয়, তাহলে প্রস্টেট ক্যান্সার যদি হয়, তাহলে সেটা হয় লো রিস্ক প্রস্টেট ক্যান্সার। কিন্তু ডবল হেলিক্স ড্যামেজ যদি হয়, তাহলে এটা হয় হলো হাই রিস্ক প্রস্টেট ক্যান্সার। এগুলোই আমাদের প্রতিপাদ্য বিষয় এখন যে উত্তরটা দিতে চাচ্ছি আমাদের হাতে। এখন সেটি করতে গেলে আমাদের এই প্রোফাউন্ড ট্রায়ালটা খুব ভালো একটা অপশন। এই প্রোফাউন্ড ট্রায়ালে যেটা করেছে, ওরা
ওলাপারিব অথবা টেলাজোপারিব অথবা রুকাপারিব, এগুলো সবই ভ্যারিয়েন্টস। এগুলোর যে কোনো একটা, এবং এর সাথে এনজেলুটামাইড এবং তার সাথে এডিটি, এটা ব্যবহার করে ভালো রেজাল্টই পাওয়া যায়। কিন্তু সব ক্ষেত্রে যে পাওয়া যায় তা নয়। যারা রিফ্র্যাক্টরি তাদের জন্য লিউটিশিয়াম, এই লিউটিশিয়াম 617 এটি সম্প্রতি এশিয়ান কান্ট্রিগুলোতে অ্যাভেলেবল হচ্ছে। সিঙ্গাপুরে অ্যাভেলেবল, ইন্ডিয়াতেও কিছু কিছু জায়গায় হচ্ছে, বাংলাদেশে এখনো থাইল্যান্ডেও নাই, কিছু কিছু আছে। হোপফুলি আসবে। গত মাসের আগের মাসে ইউরো ফেয়ারে আমি গিয়েছিলাম সিঙ্গাপুরে, ওখানে এই প্রেজেন্টেশনটা হচ্ছিল। তো আমি জিজ্ঞেস করলাম, তোমরা কত খরচ রাখতে পারবা? তো ওরা যেটা বললো যে পার ডোজ 4টে ডোজ লাগে, পার ডোজ ওরা 11 লক্ষ টাকার মতো খরচ হবে। এই লিউটিশিয়াম হলো লিউটিশিয়াম 617, এটা পিএসএমএ বেসড। তার মানে যেখানে যেখানে ক্যান্সার আছে সব জায়গাতেই ও যাবে, ওষুধটা যাবে, এবং যে ওখানে থেরাপিউটিক ডিস্ট্রাকশন করবে, ডিস্ট্রাকশন করে ওকে ক্যান্সার ফ্রি করার চেষ্টা করবে। তো এটা এখনও প্রাথমিক অবস্থায় আছে, ঠিক এটাকে একেবারে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বলা যাবে এই রকম অবস্থায় আসেনি, কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে। হাতে সময় এখন কম। অনেক ধন্যবাদ স্যার আপনাকে চমৎকার নতুন নতুন তথ্য আমাদের দর্শকদের দেওয়ার জন্য। মুস্তাক, আপনাকে আমাদের হাতে সময় কম, একটা শেষ প্রশ্ন, যে প্রস্টেট ক্যান্সারের এই যে, যেহেতু আপনি মলিকুলার অনকোলজিস্ট হিসাবে কাজ করেন, আপনি কি কি পরীক্ষা নিরীক্ষার জন্য যদি একটা দুইটা মলিকুলার টেস্ট করতে বলেন, কস্ট ইফেক্টিভ কোনটা কোনটা বলবেন? এটা যদি বিশেষ করে পরিবারের অন্য সদস্যের, শুধু প্রোস্টেট ক্যান্সারই বলবো না, যেমন তাদের মায়েদের অথবা অন্য নারী সদস্যদের যদি, এই যে ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার যদি থাকে, এ স্ট্রং ইন্ডিকেশন যদি থাকে পরিবারের ভিতরে প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, এর বেশ কয়েকজনের আছে, তখন কিন্তু আমরা সন্দেহ করব যে এখানে এই বংশগত ধারাটা আছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে BRCA1, BRCA2 যেটা, এবং ATM হতে পারে, কিন্তু BRCA1, BRCA2 উইল বি এ ভেরি গুড টেস্ট টু স্টার্ট উইথ, যেটা দিয়ে আমরা হয়তো বেশ কিছু ট্রিটমেন্ট ডিসিশন নিতে পারবো। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আলোচনার জন্য। দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনাদের আলোচনা থেকে উপকৃত হবেন। আপনাদের আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এখন টিভিকে ধন্যবাদ, যারা স্পন্সর আমাদের এই প্রোগ্রামটা স্পন্সর করছেন তাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ স্যার।